সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। আমি খান মোহাম্মদ রুমেল। আমাদের আজকের আলোচনার বিষয় সংকটকালে রাজনীতিবিদদের ভূমিকা। আর এ নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছেন ওবায়দুল মুক্তাদির চৌধুরী এমপি, সভাপতি, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। আছেন হাবিবুর রহমান হাবিব, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, এবং মহিউদ্দিন আহমেদ, লেখক ও গবেষক। দর্শক, আপনারা আলোচনায় সরাসরি অংশ নিতে পারবেন। এজন্য টেলিভিশনের পর্দায় দেওয়া নম্বরে ফোন করতে হবে। এছাড়া ফেসবুকের মাধ্যমে আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। আলোচনা শুরুর আগে দেখে নেব এখনকার প্রধান শিরোনামগুলো। ৮৪,০০০-এর বেশি আক্রান্ত নিয়ে চীনকে ছাড়ালো বাংলাদেশ। একদিনে ৪৪ জনের মৃত্যু। অব্যাহত থাকবে সীমিত পরিসরে অফিস দোকানপাট পরিচালনার নির্দেশনা। ২৩ বছর ধরে পরিত্যক্ত মিরপুরের মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের ১০০ শয্যার হাসপাতাল। অবহেলায় নষ্ট কোটি টাকার সম্পদ। বিকল্প ব্যবহারের কথা ভাবছে ট্রাস্ট। এক সপ্তাহের বেশি সময় কোমায় থাকার পর বর্ষিয়ান রাজনীতিবিদ মোহাম্মদ নাসিমের মৃত্যু। স্বাস্থ্যবিধি মেনে রোববার বনানী কবরস্থানে দাফন। করোনা মহামারীর কারণে এবছরের পবিত্র হজ বাতিলের কথা ভাবছে সৌদি আরব। চূড়ান্ত সিদ্ধান্ত চলতি সপ্তাহেই, খবর ব্রিটিশ গণমাধ্যমের। এবং নিরাপত্তা বাহিনীর কড়াকড়ির মধ্যেই বর্ণবাদ বিরোধী বিক্ষোভে উত্তাল লন্ডন। রাস্তায় হাজার হাজার মানুষ। যুক্তরাষ্ট্রের সিয়াটল, মায়ামিতেও বিক্ষোভ। দর্শক, শিরোনাম দেখছিলেন, মূল আলোচনায় যেতে চাই। শুরুতেই বলছি যে আমাদের খবরের একটি শিরোনাম রয়েছে। আওয়ামী লীগ নেতা এবং সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম আজকে মৃত্যুবরণ করেছেন। আমরা তার আত্মার শান্তি কামনা করছি, তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি। আমরা যে আলোচনার শিরোনাম আজকে করেছি সংকটকালে রাজনীতিবিদদের ভূমিকা, অর্থাৎ এখনকার সংকট যদি আমি বলি, যেটি বৈশ্বিক সংকট, করোনা মোকাবেলা করছে সারা পৃথিবী, বাংলাদেশও করছে। তো এই সংকটটাই যদি ধরি আমরা, এই সংকটে আমাদের রাজনৈতিক দলগুলো এবং রাজনীতিবিদদের ভূমিকা কী, তারা কতটুকু কোথায় কিভাবে ভূমিকা রাখছেন, এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করতে চাই। শুরুতেই যুক্ত হতে চাই ওবায়দুল মুক্তাদির চৌধুরী এমপির সঙ্গে। মাননীয় এমপি, আপনাকে আলোচনায় স্বাগত জানাচ্ছি। আমরা বলছি আজকে আলোচনার শিরোনাম যে সংকটকালে রাজনীতিবিদদের ভূমিকা। আপনি মাইকটাকে একটু লাউড করেন। জি, আপনি একটি এলাকার সংসদ সদস্য হিসেবে আছেন এবং একটি রাজনৈতিক দলের সঙ্গে আপনি যুক্ত আছেন। বর্ণাঢ্য ছাত্র রাজনীতির ক্যারিয়ার শেষ করে আপনি রাজনীতিতেও রয়েছেন। তো সব কিছু মিলিয়ে আপনাকেই যদি জিজ্ঞেস করি যে আপনার এলাকায়, আপনার নির্বাচনী এলাকায় এই সংকটকালে আপনি কি ভূমিকা রাখছেন? প্রথমত আমি আজকে তো মোহাম্মদ নাসিম ইন্তেকাল করলেন, তার প্রতি আমার ব্যক্তিগত এবং দলের পক্ষ থেকে, আমার জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে শ্রদ্ধা জানিয়ে আমার বক্তব্য শুরু করতে চাই। আপনারা যে কোভিড-19 সম্পর্কে জানতে চাচ্ছেন, সেই সম্পর্কে প্রথম থেকেই আমাদের ভূমিকা খুবই পজিটিভ ছিল। আমরা চেষ্টা করেছি যাতে এটা মারাত্মক আকার ধারণ না করে, অন্ততপক্ষে আমার নির্বাচনী এলাকায় চেষ্টা করেছি। আপনি খুব ভালোই জানেন যে আমাদের দেশে যে বর্তমানে যে কোভিড-19 মোকাবেলা করার জন্য যে কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে সরকারিভাবে, বেসরকারিভাবে কোনো কর্মকাণ্ড তেমন দৃশ্যমান নয়। সরকারিভাবে যেটা চলছে সেটা একান্তই বলতে পারি, এটা আমি দুঃখজনক হলেও সত্য, এটা আমলাতন্ত্র নির্ভর একটি ব্যবস্থাপনা। সেখানে আমরা যারা রাজনীতিবিদ, আমরা যারা সংসদ সদস্য, তাদের ভূমিকা সামান্যই আছে। তার মধ্যে সংসদ সদস্যদের অনেকের বয়স এবং অন্যান্য অসুখ বিসুখের কারণে তাদের পক্ষে ভূমিকাটা কমপ্লিটলি পুরোপুরি নেওয়াটাও সম্ভব হচ্ছে না। এর মধ্যেও আমরা চেষ্টা করেছি আমাদের সীমিত সুযোগ নিয়েও মানুষের পাশে দাঁড়াতে, মানুষকে বুঝাবার জন্য। বিষয়টা হলো এই যে আপনার এই কোভিড-19, এটার যেহেতু কোনো চিকিৎসাও নেই, ঔষধও নেই। চিকিৎসা আছে, প্রতিষেধকমূলক চিকিৎসা আছে। এটার কোনো মেডিসিনাল চিকিৎসা বা সার্জিক্যাল চিকিৎসা নাই, পুরোটাই হলো প্রতিষেধকমূলক। সেই প্রতিষেধকমূলক চিকিৎসার ব্যাপারে
এক নম্বর হলো যে আপনার ডিস্টেন্স মেনটেন করে চলা। সেটা আমাদের দেশের মানুষ কেউই বুঝেন বলে আমার জানা নাই। আপনার সাথে আমার আরেকদিন কথা হয়েছিল ব্রাহ্মণবাড়িয়ার একটি জানাজার বিষয় নিয়ে। জি কিন্তু আপনি তো দেখলেন সারা দেশেই জানাজা হচ্ছে এবং কোনো জানাজাতেই লক্ষ লোকের নিচে নয়। মানে জানাজা মানে লোক সমাগম। এটা শুধু আমাদের দেশে নয়, এটা ইউরোপেও অনেকে বুঝতেছে না এটা। এটা ইউএসএ তো বুঝে না, মানুষজন মানছে না এটা। ভারতে এখন ক্রমান্বয়ে আস্তে আস্তে এটা চতুর্থ স্থান দখল করেছে বিশ্বে এবং ভবিষ্যতে হয়তো ১ নম্বর স্থানে চলে যেতে পারে। কারণ তারাও কোনো মানে এই যে আপনার প্রতিষেধকমূলক যে ব্যবস্থা দিই এই বিষয়টা বুঝতে পারছে না এবং বা বুঝার চেষ্টাও করছে না। যেমন ধরেন লকডাউন, জি মাননীয় যেমন এমপি, ধরেন লকডাউন প্রসঙ্গে আমি আপনার কাছে আসবো, কিন্তু আপনি একটি কথা বলেছেন যে এই যে আমাদের আমাদের ব্যবস্থাপনাটা। পক্ষ থেকে আমরা যতটুকু করার করেছি, জি আমরা মানুষকে বোঝানোর চেষ্টা করেছি। এছাড়া আমাদের কিছু করণীয় নাই। জি আমাদের এখানে ফ্যাসিলিটিস কম, ডিস্ট্রিক্ট লেভেলে ফ্যাসিলিটিসও নাই, চিকিৎসার কোনো ফ্যাসিলিটিসও নাই। সুতরাং আমরা কি করব? জি আমাদের পক্ষে মাননীয় যতটুকু এমপি, আপনার এই কথাটি বুঝেছি। আমি একটি প্রশ্ন রাখতে চাই আপনার কাছে। আপনি যেটি বলছিলেন যে আমাদের এই যে কোভিড মোকাবেলার যে ব্যবস্থাপনা সেটি অনেকটাই আমলাতন্ত্র নির্ভর। তো আমি আপনাকে এভাবেই প্রশ্নটি রাখতে চাই, কেন আমলাতন্ত্র নির্ভর? রাজনীতিবিদরা কোথায়, কিংবা রাজনীতিবিদদের উপর নির্ভরশীল নয় কেন? এইটার উত্তর আমি দিতে পারবো না। কেননা আমার মনে হয় আমাদের সংবাদ মাধ্যমগুলো, আমাদের যে আপনার সোশ্যাল মিডিয়া আছে, সকলেই মনে হয় চায় আমলারাই কাজ করুক। কারণ তারা প্রথম থেকে রাজনীতিবিদদের বিরুদ্ধে। হয়তোবা কোথাও আমাদের যে বিশাল দেশ, মানে আকারে নয়, জনসংখ্যার দিক থেকে, সেখানে আপনার যে ইউনিয়ন পরিষদের মেম্বার, চেয়ারম্যান, উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং আমার আমার মতো যারা এমপি, তাদের মধ্যে অনেকের ত্রুটি বিচ্যুতি আছে, থাকবে। এটা আপনি রাতারাতি উচ্ছেদ করে দিতে পারবেন না। কিন্তু সেটাকে নিয়ে এমন একটি হইচই শুরু হয় যে সমস্ত হইচইয়ের কেন্দ্রবিন্দু হয়ে যায় রাজনীতি। যে রাজনীতিকে ছাঁটাই করে দাও, তাহলেই সবকিছু সম্ভব। এটা অনেক সময় সরকার, যেহেতু তারা দেশ পরিচালনা করতে হয়, তারা হয়তো ভাবেন যে না, আসলে এই রাজনীতিকে যতটা দূরে রাখা যায় ততটাই ভালো, রাজনীতিবিদদের যতটা দূরে রাখা যায় ততটাই ভালো। এবং তারা তখন আমলা নির্ভর হয়ে আমলাদেরকে এটার উপরে, আমলা ছাড়া চলবে না দেশ। আমলাদের দরকার আছে। আমলারাই হলো আপনার যে কোনো ডিসিশন ইমপ্লিমেন্ট করার জন্য, তারাই হলো মাধ্যম, এতে কোনো সন্দেহ নয়। কিন্তু রাজনীতিবিদদেরকে আরেকটু যুক্ত করলে, আরেকটু ভালোভাবে তাদের ডিসিশন মেকিং প্রসেসের সাথে থাকলে সেটা ভালো হয়। এটা শুধু যে সেন্ট্রালি হবে তা না, এটা লোকালিও এটা হওয়া উচিত। লোকালি অ্যাটলিস্ট ডিস্ট্রিক্ট লেভেলে কমিটি আছে একটা, কিন্তু সেখানে কমিটি হলো এমপিরা, এখানে আপনার আহ, কি বলে উপদেষ্টা, তার কোনো কাজ নেই, তার কোনো অংশগ্রহণ নাই। এখানে আমরা যাই, আমরা অনেক কথা বলতেও পারি না। এই এই হলো অবস্থাটা। কারণ আপনারাও তো সবাই রাজনীতিবিদদের বিরুদ্ধে, আমাদের সংবাদ মাধ্যম বিরুদ্ধে, আমাদের ইলেকট্রনিক সংবাদ মাধ্যম বিরুদ্ধে, আমাদের এই যে এটাকে কি বলেন আপনারা, এই যে ফেসবুক চালাই, যে তারা সোশ্যাল মিডিয়া, হুম। তারাও তো বিরুদ্ধে। এমনকি নিজেরও আমরা আমরা আমার মনে হয় আমাদের পলিটিশিয়ানরাও বোধহয় আমরা পলিটিশিয়ানদের বিরুদ্ধে, এরকম একটা অবস্থা হয়ে দাঁড়িয়েছে। এই জন্য রাজনীতির তো অবস্থা খারাপ। জি আমরা তো মাননীয় এমপি, আপনাকে ধন্যবাদ। আমাদের সঙ্গে থাকুন। আপনার কাছে আবারও আসবো, একটু যুক্ত হতে চাই বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবের সঙ্গে। জনাব হাবিবুর রহমান হাবিব, আপনাকে স্বাগত জানাচ্ছি এই আলোচনায়। যে প্রশ্নটি রেখেছিলাম আমি সরকার দলীয় সংসদ সদস্যের কাছে, তিনি যেটি বলছিলেন যে গণমাধ্যম থেকে শুরু করে ক্ষেত্রবিশেষে আরও কয়েকটি উদাহরণ তিনি দিয়েছেন, মনে হচ্ছে যে সবাই রাজনীতিবিদদের বিরুদ্ধে। কিন্তু গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় রাজনীতিবিদদের উপরই আমাদের আশা, রাজনীতিবিদরাই দেশকে এগিয়ে নেবেন, দেশ পরিচালনা করবেন। তো সেই জায়গাতে মাননীয় এমপির যে উপলব্ধি, সেটি কেন, কিংবা আপনার উপলব্ধি কি এই ব্যাপারটাতে? আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে যারা টেলিভিশন দেখছেন তাদেরকে আমার সশ্রদ্ধ সালাম। আর আমার দুজন বড় ভাই, রবিউল ভাই আমার অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তি, এবং মহিউদ্দিন ভাই, ওনারা অবশ্যই সুন্দর আলোচনা করবেন, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। তো রবিউল ভাই যে কথাটি বললেন, রবিউল ভাইয়ের ওই কথাটার সাথে আমি একমত পোষণ করতে চাচ্ছি। আসলে যে রাজনীতিবিদদের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়া বলেন, সাংবাদিক বলেন, আমরা নিজেরা নিজেদের বিরুদ্ধে যাই বল না কেন, তবে এই কোভিড-19 কিন্তু একটি জিনিস আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল, সেটি হলো এই যে এ কিন্তু কাউকেই খাতির করে না।
এ বিএনপিকেও যেমন ধরে, আওয়ামী লীগকেও ধরে, অন্য দলকেও ধরে, সাধারণ মানুষকেও ধরে। আমরা যারা বিএনপি করে দীর্ঘদিন 12 বছর ধরে আমরা আতঙ্কে থাকি, কখন এসে র্যাব ধরে নিয়ে যায়, কখন এসে পুলিশ ধরে নিয়ে যায়। কিন্তু আমি একটি টকশোতে বলেছিলাম, এই করোনা কিন্তু শুধু বিএনপি কে ধরবে না, আওয়ামী লীগকে তো সব দলকে ধরবে। এখন দেখছি যে করোনা সবাইকে ধরছে। এই একটি প্রমাণ। আরেকটি প্রমাণ হলো যে রুবেল ভাই যে কথাটা বললেন, আক্ষেপ করেই বলবো, যেহেতু রুবেল ভাই উনি রাজনীতি করেছেন, ছাত্র রাজনীতি ওনার উজ্জ্বল একটা ওনার ভূমিকা ছিল। উনি মুক্তিযোদ্ধা এবং উনি আমলাও ছিলেন এক সময়। রুবেল ভাইয়ের ভিতরে সবগুলি আছে। রুবেল ভাই যে কথাটি বললেন, কথাটি আসলে অনেক দুঃখে বলেছেন, কষ্টেই বলেছেন, যে আজকে কে বড়? এখন পদবীর দিক থেকে একজন সংসদ সদস্য বড় না একজন এমপি বড়? একজন সচিব বড়? সচিবকে যখন জেলার হেড করে দেওয়া হলো, তাদের নিয়ন্ত্রণ দেওয়া হলো, তখন এমপিদের সেখানে আর মান মর্যাদা কিছু বলে থাকে না। মানে রাজনীতিকে অপমান আমরা নিজেরাই করলাম। কিন্তু সরাসরি রাজনৈতিক সরকার, কিন্তু রাজনীতিবিদদের কি এখানে মাননীয় সংসদ সদস্যদেরকেই এখানে অবমানিত করা হলো সচিবদেরকে দায়িত্ব দিয়ে। এখন রাজনীতি যারা করেন, এখন এই নির্বাচন নিয়ে অনেক বিতর্ক আছে এবং এই নির্বাচনে এখানে রাজনীতি যারা করেন, যারা সংসদে হয়েছেন, তাদের মানসিকতা কতটুকু খারাপ ছিল আমি সেটুকু বলবো না, কিন্তু তার চেয়ে বেশি কিন্তু খারাপ মনোভাব নিয়ে দায়িত্ব পালন করেছিল আমলারা। সেই আমলাদের কি সরকার দায়িত্ব দিয়েছে? সরকার মনে করছে, সরকার প্রধান উনি মনে করেছেন যে আমার সংসদ সদস্যদেরকে তো আমি এই আমলাদের মাধ্যমেই, এসপি ডিসিদের মাধ্যমেই তো আমি বানিয়ে নিয়ে এসেছি, অতএব তাদেরকে তারা আবার নির্দেশ পালন করেছিল সচিবদের, অতএব তাদেরকে আমরা উপরে রাখি আর কি। এই হলো বাস্তবতা, যে কারণে আজকে সংসদ সদস্যরা অবমানিত হচ্ছেন। এবং সংসদ সদস্যরা যদি তারা তাদের দায়িত্ব নিয়ে যদি কাজ করতেন, আমার মনে হয় যে এর চেয়ে ভালো কাজ করতে পারতেন। কারণ হাবিব ভাই, প্রশ্ন রাখতে চাই, আপনিও জনাব ওবায়দুল মুক্তাদির চৌধুরীর এমপির সঙ্গে একমত পোষণ করছেন, বলছেন যে গণমাধ্যম সহ যে উদাহরণগুলো তিনি দিয়েছেন রাজনীতিবিদদের বিরুদ্ধে তারা, কিন্তু প্রশ্নটি আমি যদি রাখতে চাই, যদি বিরুদ্ধে হয়ও সে দায় আপনাদের রাজনীতিবিদদেরও রয়েছে কিনা? আমি গণমাধ্যম বিরুদ্ধে আমি সেটা ওইভাবে বলি। আমি বলছি যে এই কথা যেটা বললেন তার ওই কথা, কারণ এখানে তো সরকারের পক্ষ থেকে এখানে কে করেছে এটা? আজকে সচিবদেরকে দায়িত্ব দিলেন কে? সরকার প্রধান দায়িত্ব দিয়েছেন। তাহলে সচিবেরা সেখানে সেখানে একজন সংসদ সদস্য কি করবে? পদমর্যাদার দিক থেকে সংসদ সদস্য সচিবদের নিচে না, অথবা ওখানে গিয়ে তো তাকে উপদেষ্টা দাঁড়িয়ে বসে থাকতে হচ্ছে। এমপিরা যদি কাজ করতে পারতেন, সরকারের যে সাহায্য সহযোগিতা সেটুকু তারা দিতেন এবং নিজের পকেট থেকে টাকা দিয়ে, তার এলাকার মানুষের পাশে দাঁড়াতেন। এই কারণে যে ভবিষ্যতে এলাকার মানুষের কাছে তাকে যেতে হবে। আজকে আপনার যে তালিকা তৈরি হয়েছে, বিভিন্ন ইউনিয়নে বিভিন্ন ওয়ার্ডে তালিকা তৈরি হয়েছে, তালিকা করে দিয়েছে কারা? মেম্বার চেয়ারম্যান করে দিয়েছে। সেই মেম্বার কারা হচ্ছে? এই যে আমরা অর্থ সংগ্রহ করে আমাদের মতো করে কাজ করছি হাবিব। না, ধন্যবাদ। আপনারা তো করছেন যে না, আমি আমরা বলছি যে আমাদের মতো করে কাজ করছি, কিন্তু সেটা আমাদের কাজটা হয়ে যাচ্ছে দলীয় পর্যায়ে এবং রাজনীতির পর্যায়ে আমরা ভালো কাজ করছি, ওইটার আমি প্রশংসা করি। মাননীয় প্রধানমন্ত্রী আমাদের ছাত্রলীগের ছেলেরা যে ধান কেটে ঘরে তুলে সেটার প্রশংসা করেছেন। না, ধান তো আবার কাঁচা ধানও অনেকে কেটেছে। এখন খালি ধান পাকা ধান কাটা উদাহরণ দেখালাম, আমরা কাজ না, করছি। ঠিক আছে রুবেল ভাই, এখানে আপনার সাথে বিতর্কে যাচ্ছি না, কিন্তু ধান কাটা ছাত্রলীগের নেতাদেরকে আপনি জিজ্ঞাসা করবেন তো, একজন সাধারণ মানুষ বা একজন আওয়ামী লীগ করেন এমন কারো ধান কেটে দিয়েছে কিনা? তা কিন্তু দেয়নি। না, আপনার এলাকায় আপনার নজরে থাকলে হয়তো আপনার সে দায়িত্ব, আপনার মতো তো সবাই ওই দায়িত্ববান সংসদ সদস্য না, আপনার মতো সবাই বুঝবান সংসদ সদস্য না, আপনার ব্যাপারটা ভিন্ন। আমি তো প্রথমেই বলেছি আপনার ব্যাপারটা। আমি বলছি যে যেমন ত্রাণ বিতরণের ক্ষেত্রে আমি ধর আমরা বিরোধী দল, আমাদের কোনো এমপি নাই, মাত্র কয়েকজন বাদে, আমাদের কোনো চেয়ারম্যান নাই, উপজেলা চেয়ারম্যান নাই, আমাদের মেয়র নাই, ইউনিয়ন চেয়ারম্যান নাই, আমাদের কোনো দায়িত্ব নাই, কিন্তু আমরা কিন্তু বহু লোকের, আমি নিজেই আমার এলাকায় আমার নিজে আমি সংগ্রহ করে 12,000 লোককে আমি ত্রাণ দিয়েছি। আমার যুবদল ছাত্রদল মিলে আরো 4-5,000 লোককে দিয়েছে, আমার নিজের নির্বাচন এলাকা। আমার পাবনা জেলার আমি আহ্বায়ক, পাবনা জেলায় প্রায় আমরা 30 থেকে 40,000 লোকের কাছে আমরা ত্রাণ বিভিন্ন পর্যায়ে আমরা জেলার আমার সদস্য সচিব সিদ্দিকুর রহমান, আমাদের বেড়া সাথিয়ার, আমাদের ওখানে খায়রুন নাহার, মিরু আপা, ওখানে আমাদের ভাঙলা, আমাদের বাবু থেকে শুরু করে আমাদের পাবনা শিমুল বিশ্বাস, অনেক লোক আছে। আমাদের ওখানে ছাত্র দলের সেক্রেটারি ছিল সুয়েট,
ওখানে ডাক্তার নোমান, ওর মা মারা গেছে, আজকে আমি সহানুভূতি প্রকাশ করছি। এরকম অনেকে আমাদের ব্যক্তিগতভাবে অনেক আমরা দায়িত্ব পালন করেছি। এটা কথাটা ঠিক না যে বিএনপি এখন দায়িত্ব পালন করে না, বিএনপি প্রথম থেকে। এবং সবচেয়ে বড় জি ব্যাপার হলো হাবিব ভাই, বিএনপি কতটুকু দায়িত্ব পালন করেছে এই প্রসঙ্গে আমি আপনার কাছে আসবো, একটু মহিউদ্দিন আহমেদের সঙ্গে যুক্ত হতে চাই। জনাব মহিউদ্দিন আহমেদ, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনারা এই তিনজন আমাদের সঙ্গে যারা আজকের আলোচনায় আছেন, তিনজনই একসময় ছাত্র রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন এবং রাজনৈতিক অঙ্গনটা খুব ভালোভাবে আপনাদের চেনা। আপনার আগের দুজন আলোচক যে বিষয়গুলো বললেন, যে রাজনীতিবিদদের বিরুদ্ধে অনেকেই, কিংবা এই ঘটনা বক্তব্যের সঙ্গে আপনি একমত কিনা? আর আরেকটি বিষয় যেটা আমি হাবিব ভাইকেও জিজ্ঞেস করেছিলাম, যে এখানে রাজনীতিবিদদেরও কিছুটা দায় আছে কিনা, বা থাকলে কতটুকু? জনাব মহিউদ্দিন আহমেদ। হ্যাঁ, ধন্যবাদ। না, এতক্ষণ যেটা শুনছিলাম এটা তো বছরের পর বছর ধরে চলছে, আরো অনেক দিন চলবে। সেটা হলো আওয়ামী লীগ বিএনপির ঝগড়া। আমি মনে করি না এখন এই সময়ে এটা নিয়ে কারো কোনো আগ্রহ বা কৌতূহল আছে। এই ঝগড়া থাকবেই যতদিন এই দুটো দল থাকবে এবং পরস্পরকে প্রতিপক্ষ মনে করবে, ততদিন এরা পরস্পরের গালাগাল করবে, চরিত্র হনন করবে এবং সব দোষের জন্য প্রতিপক্ষকে দায়ী করবে। তো সুতরাং এগুলো তো আমরা জানি। আমি এই আলোচনার মধ্যেই যেতে যাচ্ছি না। এখন আমরা একটা সংকটের মধ্যে আছি, করোনা, কোভিড-19 যে নামই বলি না কেন। তো এইটাকে এটা একটা কিভাবে আমরা মোকাবেলা করব, এখন এটাই হচ্ছে আমাদের সামনে আপনি তো সবচেয়ে একটা বড় অদ্ভুত চ্যালেঞ্জ। কথা বললেন, হাওয়া থেকে পাওয়া কথা বললেন। হ্যাঁ, আপনি আমার কারণ আপনি কথার এখানে তো মাঝখানে ইন্টারফেয়ার করেন আপনি না। আওয়ামী লীগ না না বিএনপির না ঝগড়া দেখলেন কোথায়? আমরা তো কোনো ঝগড়া না, করিনি। তখন তো আমি আমার কথা বলেছি, হাবিব সাহেব তার কথা বলেছেন। আমরা কোনো ঝগড়া করি না, আমি এটা কোনো কাউকে ব্লেমও করি নাই। কিন্তু আপনি বলে ফেললেন, ওই আপনাদের এই মানসিকতার জন্য একসময় রাজনীতি করেছেন আপনি। আপনি 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 আমাকে ভালো করেই চিনেন, আমিও আপনাকে ভালো করে চিনি। সুতরাং ওই আপনি যে বললেন যে আওয়ামী লীগ বিএনপির ঝগড়া এখানেও দেখলেন, এটা তো ঠিক না। এই মানসিকতা আপনার মতো অনেকের কাছে আছে, যারা অন্যদের পারপাস সার্ভ করেন, সেই জন্য এইভাবে বলেন কথা আপনারা। জি মাননীয় এমপি, আমরা একটু মহিউদ্দিন আহমেদকে শুনি, তারপর আপনার বক্তব্য শুনবো। জনাব মহিউদ্দিন আহমেদ। হ্যাঁ, আপনার কথা কি কথা শেষ। আপাতত শেষ? আপনি যদি আবারও হ্যাঁ। অবজেকশনেবল কিছু বলেন, আমি সেখানে অবজেকশন না, দেব। আপনার কথাগুলোই আমার কাছে অবজেকশনেবল মনে হচ্ছে। সুতরাং আমার কথা আপনার কাছে অবজেকশন মনে করছে কিনা এটা নিয়ে আমার তো ইয়ে না। আপনার কথাগুলোই আমার কাছে অবজেকশনেবল হচ্ছে। ফার্স্ট লিসেন টু মি। আমার কথা শেষ হলে তারপরে কথা বলবেন। কথার মাঝখানে জি, বলেন। ইন্টারাপ্ট করবেন না, তাই না? বলেন। আপনারা ক্ষমতায় আছেন, এখন সবাই এখানে আপনাদের কোনো ক্ষমতার সমালোচনা ব্যাপার করে, এটা নাই। আপনি বলছেন। এখানে ক্ষমতার ব্যাপার নাই। আপনি আলোচক, আমি আলোচক। কোনো ক্ষমতার দূর কোনো ভাই, বিষয় আপনি নাই। যদি আমার কথার মধ্যে কথা বলেন, আমি কথা বলবো না। আপনিই বলেন। তাহলে আপনি তো মিসরিপ্রেজেন্ট করছেন। আপনিই বলেন কথা। এখানে একজন সঞ্চালক আছেন, দর্শকরা শ্রোতারা শুনছে। বলেন। আমি তো আপনার বলেন, আমরা জি assessment- জনাব মহিউদ্দিন আহমেদ, আপনি আপনার এখানে কি বক্তব্যটি ক্ষমতার বলুন, কথা তারপরে আমরা এসেছে? মাননীয় এমপির বক্তব্য আপনি শুনবো। এখানে কি আপনিই ক্ষমতার কথা কথা বলেন। উঠে এসেছে? আমি আপনি অযথা তো তর্ক ক্ষমতার করব কথা, না। আপনি তো নিজের কথা আমি দেখাচ্ছেন। অযথা তর্ক করব মাননীয় না। এমপি, আমি আমরা আপনার জনাব সাথে তর্ক মহিউদ্দিন করব না, আহমেদকে please। শুনি, তারপর আপনার আপনি বক্তব্য বলেন, শুনবো। আমি শুনবো। জি মহিউদ্দিন আহমেদ, আপনি বলুন। না না, না, মুক্তাদির সাহেবকে বলতে দেন, যেভাবে আমি বলে শুনবো। সেভাবে বলেন। আপনি ব্লেম দিয়ে কথা বলেন না। আমি তো আপনাকে ব্লেম দেই নাই। না, সঞ্চালক সাহেব, আপনার অনুমতি ছাড়া কেউ যদি ইন্টারাপ্ট জি করে জি আমার কথা, জনাব তাহলে মহিউদ্দিন আমি কথা আহমেদ, আপনি বলবো। বলুন। মাননীয় এমপি আপনার আপনি বক্তব্য এটা allow শেষে তার করবেন না। বক্তব্য উপস্থাপন করবেন। জনাব মহিউদ্দিন আহমেদ। না, আমার কথার মাঝখানে ইন্টারাপ্ট করলে তো আমি কথা বলবো জি না। আপনি আলোচনাটি এগিয়ে নিন, সরি। আপনি আমি বলুন, কিভাবে আমরা শুনছি। আলোচনাটা আগাবো? আমি তো দুইবার ইন্টারাপ্টেড হলাম। আর কিভাবে আমি আলোচনাটা আগাবো? আমি যে কথাটা বলতে চাচ্ছি, জি এই রাজনীতি, কে কে ভালো, কে মন্দ, কে কার বিরুদ্ধে, গণমাধ্যম কি করছে, এটা তো এখন আমার কাছে সমস্যা না। আমার কাছে সমস্যা হচ্ছে করোনাটাকে আমরা কিভাবে চ্যালেঞ্জ করব, আমরা কিভাবে এর মোকাবিলা করব, তার কৌশল কি হবে, এটা নিয়ে আমরা আলাপ করতে পারি, তাই না? আমি এই ব্যাপারেই আলাপ করব। জি আমাদের যে সিস্টেম, এখানে দুটো সিস্টেম আমি বলি, একটা হচ্ছে স্বাস্থ্য ব্যবস্থা, আর একটা হচ্ছে যে সার্ভিস ডেলিভারি সিস্টেম। এই দুটোই যে কত ভালনারেবল, কত ভঙ্গুর, সেটা করোনা আসাতে আমরা আমাদের সামনে, এতদিন তো সমালোচনা ছিল, এখন একদম পুরোপুরি স্পষ্ট। অর্থাৎ আমাদের যে ব্যবস্থাটি আছে, রাষ্ট্র ব্যবস্থাটি আছে, সেই ব্যবস্থাটি এই ধরনের সমস্যা ফেস করার মতন তার সক্ষমতা নাই।
কয়েক কোটি লোক বেকার হয়ে গেছে। আমরা শুধু ত্রাণ নিয়ে কথা বলি, কর্মসংস্থান নিয়ে কোনো কথা বলছি না। এবং আমার যেটা মনে হচ্ছে যে কারো উপরে এখন আপনি ভরসা রাখতে পারবেন না। এখন আমাকে ভালো থাকতে হলে আমাকে ব্যক্তিগতভাবে সচেতন হয়ে আমাকে ভালো রাখতে হবে। এই সিস্টেম আমাকে ভালো থাকতে দিবে না, কারণ সিস্টেমটাই ভালো না। এই যে আমাদের মধ্যে সংক্রমণটা বাড়ছে, দিন দিন বাড়ছে, এটা রিয়েল পিকচার না। আপনার যত বেশি টেস্ট হবে তত বেশি সংক্রমণ বেশি হয়েছে কি হয় নাই সেটার একটা সত্যিকারের চিত্র পাওয়া যাবে। যত কম টেস্ট হবে তত আমরা কম বুঝবো। আর জনসংখ্যার অনুপাত, একটা দেশ ছোট একটা দেশ বড়, কে 20টা দেশের মধ্যে আসলো, কে 15টা দেশের মধ্যে আসলো, এইভাবে তুলনা করা যাবে না। প্রতিটি দেশে 100% লোক যদি এই টেস্টের আওতায় আসতো তখন আপনি তুলনামূলক আলোচনাটি করতে পারতেন। এখন আমরা সেটাও করতে পারছি না। সুতরাং আমরা এখন ঠিক এই সমস্যার মধ্যে আমরা ঠিক কোথায় অবস্থান করছি এটা কিন্তু আমরা এখনো ক্লিয়ারলি বলতে পারবো না। আমরা কি এখনো পিকের কাছাকাছি গেছি না পিকের মধ্যে আছি এটাও আমি নিশ্চিত না। যে হিসাবগুলো আমরা পাচ্ছি সবগুলি সরকারি হিসাব, আমি তাদের হিসাব রিলাই করতে চাই, কিন্তু এই যে এভারেজ এখন প্রতিদিন 40 থেকে 45 জন মারা যাচ্ছে, এটা হচ্ছে আমরা জানি, কিন্তু আমরা গণমাধ্যমে এই রিপোর্টও দেখছি যে করোনা উপসর্গ নিয়েও অনেকে মারা যাচ্ছে। তো সুতরাং অনেকের মৃত্যুর পরেও টেস্ট হচ্ছে, অনেকের মৃত্যুর আগে টেস্ট হচ্ছে না। আমরা সঠিক হিসাবটা এখন বলতে পারবো না। এখন বিষয়টা হলো যে আমরা কিভাবে সবাই মিলে ভালো থাকতে পারি। এই ভালো থাকার জন্য আমি এই করেছি সেই করেছি, ও বেটা কিছু করে না, এই আলাপের মধ্যে তো যাওয়ার দরকার নাই। আমরা দেখছি যে এটা ঘনবসতিপূর্ণ দেশ। আমাদের মতন দেশটা ইউরোপের দেশের মতো না, উত্তর আমেরিকার দেশের মতন না। ওখানে অনেক ডিসিপ্লিন সোসাইটি, ওরা অনেক বছরে, শত শত বছরে তাদের অভ্যাস আছে। সবচেয়ে বড় কথা হচ্ছে যে সেখানে মানে এত লোক, এত ঘনবসতি না যে যেখানে মানে সোশ্যাল ডিস্টেন্সটা আপনার এস্টাবলিশ করাটা এত কঠিন। কিন্তু আমাদের এখানে আসলে এটা কঠিন, মানে প্রাকৃতিক কারণেই কঠিন। কারণ এত মানুষ, আপনি কোথায় যাবেন? এদেশের বেশিরভাগ লোক ছোট্ট একটা বা দুইটা ঘর নিয়ে থাকে, ঘরের মধ্যেও তো কোয়ারেন্টাইন করা সম্ভব না। এগুলো তো হচ্ছে বাস্তবতা। সুতরাং এই বাস্তবতা নিরিখেই আমাদেরকে বলতে হবে। আমরা তো একটা অর্ডার দিয়ে খালাস, হোম কোয়ারেন্টাইনে থাকুন। একটা ঘরে যারা থাকে তারা কিভাবে কোয়ারেন্টাইনে করবে? একটা লোক, আমরা তো দেখেছি ত্রাণ কিভাবে দেওয়া হয়। একজন দিচ্ছেন, হয়তো 5 জন ত্রাণ দিচ্ছেন 10 জনকে, হয়তো 10টা ক্যামেরাও আছে সেখানে, রাস্তায় বা কোনো অফিসের সামনে। কথা তো এটা ছিল না। মানুষকে যদি আমি আহ্বান করি আপনি ঘরে থাকুন, তাহলে তাকে যদি আমার সাহায্য দিতে হয় তার ঘরের দরজায় আমাকে সেটা পৌঁছায় দিতে হবে। ঘরের দরজাকে আমরা চিনি না? অবশ্যই চিনি। না হলে ন্যাশনাল আইডি কার্ড হলো কি হবে? ঘরে ঘরে গিয়েই তো প্রথমে করেছিল 2008 সালে। তো সুতরাং চাইলে এটা পারা যায়। সেটার জন্য যে রেজিমেন্টেশন দরকার, যে দক্ষতা দরকার, যে সক্ষমতা দরকার, যে ঐকান্তিকতা দরকার, সেটা দেখাতে হবে। সেটা না হলে এটা হবে না। এখন মোটামুটি আমার একটা অ্যাসেসমেন্ট হলো, আমাকে যদি ভালো থাকতে হয় আমি সচেতন হয়ে ঘরের মধ্যে থাকতে হবে। এটা কোনো সিস্টেম আমাকে করে দিবে না। এই যে লকডাউনের নামে যা দেখছি অনেক সময় আমার কাছে এটা তামাশার মতন মনে হয়। আমার খেয়াল আছে এখন মহিউদ্দিন আহমেদ, আপনি যেটি বলছিলেন না আমি সচেতন হয়ে ঘরে থাকতে হবে, এই প্রসঙ্গটি নিয়ে আমি আপনার কাছে আরেকবার আসবো। একটু যুক্ত হতে চাই মাননীয় এমপি ওবায়দুল মুকতাদির চৌধুরীর সঙ্গে। জনাব ওবায়দুল মুকতাদির চৌধুরী, আপনি শুনছিলেন হাবিবুর রহমান হাবিবের বক্তব্য এবং মহিউদ্দিন আহমেদও বলছিলেন, এবং শুরুর দিকের আলোচনায় যেটা আপনি বলছিলেন না যে আমাদের রাজনীতিবিদদের নিয়ে কথা, তো আমি আপনাকে হাবিব ভাইকে যে প্রশ্নটি করেছিলাম সেটি আপনাকেও করতে চাই যে গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় বাংলাদেশের সকল মানুষজন রাজনীতিবিদদের উপরে নির্ভরশীল, রাজনীতিবিদদের উপর তারা নির্ভরশীল হবেন, এবং বিভিন্ন প্রেক্ষাপটে আমরা দেখেছি যে রাজনীতিবিদরাই আসলে নির্দেশনা দিয়েছেন, জাতিকে পথ দেখিয়েছেন। তো সেই জায়গাটাতে এখন যে কারণগুলি এর আগে আপনি উল্লেখ করেছিলেন যে রাজনীতিবিদরা কেন পিছনে, তো এর পিছনে বর্তমান রাজনীতিরও কিছু দায় রয়েছে কিনা মাননীয় এমপি? আমি আপনাকে বলি, আপনার প্রশ্নটি ছিল প্রথম আমার এলাকা ভিত্তিক কথা বলার জন্য। আপনি বলেছিলেন যে একজন সংসদ সদস্য হিসেবে আপনার এলাকায় আপনি কি ভূমিকা পালন করেছেন। আমি সেখানে বলেছি আমার ভূমিকা পালন করার
যে ইয়েটা অধিক্ষেত্রটা খুবই সীমিত। হুম। সেটা বলতে গিয়ে আমি কিছু কথা বলেছি, এখানে কোনো ঝগড়া ফাসাদের কথা হয়নি। না। যাই হোক, অনেকে আমরা কথা বললেও মনে করে ঝগড়া ফাসাদ করি, এটা বলতে পারে এটা তার অভিরুচি। আমি তার এই ব্যাখ্যার সাথে একমত না। আমি বলতে চাচ্ছি যে এই সোশ্যাল ডিস্টেন্সিং বলেন, লকআউট বলেন, এইসব বিষয়গুলো আমাদের দেশের লোকজন বুঝেও কম। আমার দেশে নয় শুধু, এই সোশ্যাল ডিস্টেন্সিং এর কথা বলা হচ্ছে সারা দুনিয়াব্যাপী, কিন্তু অনেক জায়গায় আপনি দেখেন এর ভিতরে বিক্ষোভও চলছে, এর ভিতরে আন্দোলন চলছে। আপনার এই ইসরায়েল, আমি অন্য জায়গার কথা বাদ দিলাম, ইসরায়েলের মতো সোসাইটিতেও কিন্তু আপনার আন্দোলন চলে, যেমন খুবই রেজিমেন্টেড সোসাইটি, তারাও আন্দোলন করেছে। তারপরে আপনার এখন তো মার্কিন যুক্তরাষ্ট্রে কোনো নিয়ম কানুনই মানা হচ্ছে না, প্রথম থেকে মানা হচ্ছে না, তারা লকডাউনের বিপক্ষে, তারা ঘর থেকে বেরিয়ে আসতে চায়। আমরাও, আমাদের এখানেও অবস্থা কাই। আমি একটা কথা মহিউদ্দিন আহমেদ সঠিক বলেছেন যে আমরা খুবই ঘনবসতিপূর্ণ একটি দেশ, সেখানে এই ধরনের কাজ, এই ধরনের যে সোশ্যাল ডিস্টেন্সিং, তারপরে লকডাউন ইত্যাদি মেনটেন করে চলা, এবং আমাদেরটা তো আমরা সরকারি হিসাবে আমরা তো এখন মানে আপনার মধ্যবিত্ত উন্নয়নশীল একটি দেশ। তো উন্নয়নশীল দেশে আপনার আমাদের যে ওয়ার্ক ফোর্স আছে তার একটা সবচেয়ে বড় অংশটি হলো আপনার বেকার হয়ে গেছে। এখানে আপনার ইচ্ছা করলেও মানুষকে ঠেকাতে পারবেন না। যেমন ধরেন ধান কাটার মৌসুমে কি হলো, আমি শুনলাম একদিন পরিকল্পনা মন্ত্রী বলছেন, যে আমি টেলিভিশনে শুনেছি, সম্ভবত আপনাদের টেলিভিশনে, যে আমরা আহ শ্রমিকদেরকে আসার জন্য সুযোগ করে দিয়েছি। তো শ্রমিকরা যদি আসে এক ডিস্ট্রিক্ট থেকে আরেক ডিস্ট্রিক্টে যায়, এখন ওখানে কি যে 14 দিনের যে আপনার ইয়েটা কোয়ারেন্টাইন মেনটেন করা সম্ভব হয়েছে কোথাও শুনেছেন আপনি? কিন্তু ধান কাটাটা খুবই প্রয়োজন ছিল, এবং ধান কাটা হয়েছে, এবং তারা এইভাবে এনেছে। এবং আমি জেলা প্রশাসকদেরকে জানি, জেলা প্রশাসকরা খারাপ কাজ করছেন সেটা না, আমরা বলছি আমাদের ভূমিকাটা কম, জেলা প্রশাসকদের ভূমিকা অনেক বেশি। জেলা প্রশাসকরা এক জেলা থেকে আরেক জেলার সাথে নিজেরা যোগাযোগ করে তারা আপনার শ্রমিক নিয়ে এসেছে ধান কাটার জন্য। যেমন আমার জেলা ব্রাহ্মণবাড়িয়া, আমাদের জেলা প্রশাসক খুবই ডাইনামিক ছেলে, সে পাশের ডিস্ট্রিক্ট আপনার কিশোরগঞ্জ, এবং আপনি জানেন কিশোরগঞ্জ, নেত্রকোনা, ময়মনসিংহ এসব জায়গায় ধান কাটার শ্রমিক পাওয়া যায় প্রচুর, তাদেরকে আনার সুযোগ করে দিয়েছে, বাস ঠিক করে দেওয়া হয়েছে, তারপরে আপনার অন্যান্য সুযোগ সুবিধা করে দেওয়া হয়েছে। তারা কি 14 দিনের কোয়ারেন্টাইন মেনটেন করতে পেরেছিল? তখন কিন্তু ব্রাহ্মণবাড়িয়াও লকডাউনে ছিল, টোটাল ব্রাহ্মণবাড়িয়া লকডাউনে ছিল, তখন টোটাল কিশোরগঞ্জ লকডাউনে ছিল। তারপরেও কিন্তু শ্রমিক আনতে হয়েছে। এটা হলো বাস্তবতা, যেটা বাস্তবতা সেটা যদি স্বীকার করি তাহলে আমরা দেখবো হ্যাঁ এটা ঠিক যে আমরা খুব বেশি আমলাতন্ত্র নির্ভর একটি ব্যবস্থাপনার দিকে ঝুঁকে পড়েছি। আমরা ইচ্ছা করলে এটাকে আরেকটু রাজনীতিবিদদের আরেকটু দায়িত্বশীল অবস্থায় নিয়ে আসতে পারত। রাজনীতিবিদরা যেটুকু করছেন, যেমন হাবিবুর রহমান হাবিব সাহেব তার বিএনপির লোকেরা কি করছেন সেটা বলছেন, আমি যেমন আওয়ামী লীগের লোকেরা কি করছে এরকম বলছি, আমি সেটাও বলবো না। আমি বললাম যে আমাদের যে কাজগুলো, এটা আমরা যেটা করেছি সেটা দলীয় উদ্যোগে এবং নিজ উদ্যোগে, এখানে কিন্তু সরকার আমাদেরকে আমাদের জন্য খুব একটা ভূমিকা রাখেন নাই। যেমন আমাদের অর্থ সংগ্রহ করে, নিজেদের অর্থ সংগ্রহ করতে হয়েছে, এবং চাঁদাবাজিও করা যাবে না, চাঁদাবাজি আমরা করতেও চাই না, চাঁদাবাজির আমরা বিরুদ্ধে। তার মধ্যেও অর্থ সংগ্রহ করে, বন্ধু বান্ধবের কাছ থেকে অর্থ সংগ্রহ করে, রোজার মাস ছিল, জাকাতের কথা বলে টাকা পয়সা জোগাড় করে আমরা বিভিন্নভাবে, এবং সামাজিক সংগঠনগুলো বিভিন্নভাবে মানুষের পাশে দাঁড়িয়েছে। মানুষের পাশে দাঁড়ানো ছাড়া রাজনীতির আর কোনো কাজ নেই, কারণ বাকিটা তো হলো সমস্তটা হলো স্বাস্থ্য ব্যবস্থার উপরে। এখন আমার মতো একটি জেলার যিনি অধিবাসী, সেখানে একটি একটি আপনার ইয়ে আছে, জেনারেল হাসপাতাল আছে 200-250 বেডের, এবং সেখানে কোনো আইসিইউ নাই, সেখানে কোনো ভেন্টিলেশনের কোনো বন্দোবস্ত নাই, সেখানে আপনার কোভিড-19 টেস্ট করার কোনো সুযোগ নাই, এবং এটা করতে গেলেও তো অনেক সময় লাগবে, ততদিনে তো সংক্রমণ বাড়তেই থাকবে। যেমন আমাদের জেলাতে প্রথম দিকে কোনো সংক্রমণ ছিল না, এখন এটা হু হু করে বেড়ে যাচ্ছে দিনের পর দিনে, সারা বাংলাদেশেই বাড়বে। এটা যত বেশি টেস্ট হবে, এই কথাটা সঠিক যে যত বেশি টেস্ট হবে তত বেশি আপনার বাড়বে। সেই জন্য বিভিন্ন দেশ বিভিন্ন রকমের পদ্ধতিতে এগুচ্ছে এটা মোকাবেলা করার জন্য। আমরা কোভিড-19 কে যেমন মোকাবেলা করতে হবে, তেমনি আমাদের অর্থনীতিকেও সচল রাখতে হবে, আমাদের জনগণকে বাঁচিয়ে রাখতে হবে, আমাদের জনগণকে খাদ্যের ব্যবস্থা করে দিতে হবে, তাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে হবে। এই সবকিছু করতে গেলে আধুনিক ইউরোপে বা মার্কিন যুক্তরাষ্ট্রে বা মার্কিনীদের যে সুযোগ সুবিধা আছে, আমাদের এত সুযোগ সুবিধা নাই, কিন্তু তারপরেও তারাও হিমশিম খাচ্ছেন, তাদেরও অবস্থা খুব খারাপ। আপনি যদি যুক্তরাজ্যের দিকে তাকান, দেখেন যুক্তরাজ্যে কি চলছে। আপনি যদি ইয়াতে যে
ফ্রান্সের দিকে তাকান, এখন পর্যন্ত লকডাউন ওপেন করতে পারে না এটা টোটালি। আপনার জার্মানির দিকে তারা মনে করেছিল যে তারা খুলে দিবে, আবার বন্ধ করতে হয়েছে। এমনকি আপনার ইতালিতে এখন আবার কোথাও কোথাও আবার নতুন করে দেখতে হচ্ছে। চীনে, যেখানে বেইজিং এ কোনো সংক্রমণ ছিল না, সেখানে বেইজিং এ সংক্রমণ শুরু হয়েছে 3টা পর্যন্ত হওয়াতে এই বাচ্চাদের স্কুল বন্ধ করে দিতে হচ্ছে। এই হলো বাস্তবতা। কারণ এইটার সবচেয়ে বড় অসুবিধা হলো এটা কোনো চিকিৎসা নেই। চিকিৎসা কিন্তু সম্পর্কে কেউ মাননীয় এমপি, জানে না। একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই আপনি যে যে দেশগুলোর উদাহরণ দিলেন, ফ্রান্স, জার্মানি কিংবা যুক্তরাজ্য, অন্যান্য যে দেশগুলোর কথা বলছেন, মোটামুটি সব দেশই 40 থেকে 60 দিন সংক্রমণের 40 থেকে 60 দিনের মধ্যে তারা সংক্রমণের কোন পর্যায়ে রয়েছে সেই ব্যবস্থাটা তাদের এখানে চিহ্নিত হয়েছে। সেইটা চিহ্নিত হওয়ার পরে পরবর্তী ব্যবস্থাগুলো তারা কি করবেন সেগুলো তারা চিহ্নিত করতে পেরেছেন। যেমন আপনি বলছিলেন যে ফ্রান্স এখনো পুরোপুরি লকডাউন রুজু করতে পারেনি। আমাদের হয়তো এখানে হ্যাঁ, আমাদের এখানে প্রায় 100 দিন হতে চললো। আমাদের অপর্যাপ্ততা থাকার কারণে, বিভিন্ন রকমের অসুবিধা থাকার কারণে, আমাদের আমাদের মানে অভিজ্ঞতার এখানে অনেক ইয়ার কারণে আমরা অনেক পিছিয়ে আছি। সব দিক দিয়েই তো আমরা পিছিয়ে আছি, সুতরাং এখানেও আমরা পিছিয়ে আছি। এটা নতুন কিছু না, আমরা অভিজ্ঞতা অর্জন করছি এবং আমরা আশা করব যে ইনশাল্লাহ আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো। জি, ধন্যবাদ আপনাকে, আমাদের সঙ্গে থাকবেন। আপনার কাছে আবার আসবো। হাবিব ভাইয়ের সঙ্গে যুক্ত হতে চাই। হাবিব ভাই, এর আগের আলোচনায় আপনি বিএনপি কোথায় কি করেছে সেগুলো তুলে ধরছিলেন, সঙ্গে একটি কথা বলেছিলেন যে আপনাদের চেয়ারম্যান নেই, আপনাদের মেয়র নেই, বা স্থানীয় সরকারে আপনাদের প্রতিনিধির কম, সেটি হয়তো বোঝাতে চেয়েছেন। তো একটি বড় রাজনৈতিক দল বিএনপি আপনারা বলেন, তো সেই জায়গা থেকে আপনাদের মেয়র, চেয়ারম্যান কিংবা স্থানীয় সরকারের কারা প্রতিনিধি আছেন সেটি বিবেচনায় নিয়ে কি আপনারা আপনাদের দায়িত্ব নির্ধারণ করছেন, নাকি বড় দল হিসাবে আপনাদের দায়িত্ব এমনি কিছুটা আপনাদের উপর থাকে? কোনটি? হাবিবুর রহমান হাবিব। আপনার এই কথার উত্তর দিলে মহিউদ্দিন ভাই বলবেন যে ত্রাণ নিয়ে কথা বলছে। এখানে ত্রাণ নিয়ে কথা বলতে চাই না, আমরা ফরেস্টেশনের কথা বলতে চাই না। আমরা যে জিনিসগুলো আমরা দিয়েছি ওগুলো যদি আমরা প্রচার না করতাম অনেকে উৎসাহিত হতো না। আমার করা দেখে আমি যেটা করেছি, বাংলাদেশে একটা বিরল দৃষ্টান্ত স্থাপন করি যা আর কেউ করেনি। আমি আমার প্রত্যেক আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, দল বেদল, সরকারি বেসরকারি, কর্মচারী কর্মকর্তা, প্রত্যেকের কাছে আমি আহ্বান জানিয়ে আমি ত্রাণ সংগ্রহ করেছি এবং আমি দেওয়ার সময় আমার দলীয় কর্মী নেতাদের মধ্যে দিয়ে দিয়েছি। কিন্তু আমি বলে দিয়েছি যেখানে দল দেখা যাবে না, আপনাদের মাধ্যমে দিবেন, এখানে আওয়ামী লীগ করুক আর আওয়ামী লীগ না করুক বা দল করুক না করুক, সে যদি প্রকৃত পক্ষে পাওয়ার যোগ্য থাকে তাকে দিতে হবে। আমি একটা দৃষ্টান্ত যা বাংলাদেশে আর কারোর পক্ষে সম্ভব হয়নি বা করেনি বা চিন্তা করেনি তারা, আমি যেটা করেছি। এটা ফটো সেশনের জন্য না, মানুষ উৎসাহিত করার জন্য। আমার 2-1টা ভিডিও দেখেন, সারা পৃথিবীতে হাবিব ভাই, এটি বোঝা গেছে, কিন্তু বলতে চাই আপনি কিংবা আমাদের এই আলোচনায় যারা আছেন, মাননীয় এমপির কথাই বলে ওবায়দুল মুক্তাদির চৌধুরী, আপনারা ছাত্র রাজনীতি থেকে উঠে আসা পোড় খাওয়া রাজনীতিবিদ, আপনারা হয়তো করছেন, কিন্তু আপনার দলের কথা যদি শারীরিকভাবে বিএনপির কথা যদি বলি, তাহলে দলগতভাবে আপনারা কতটুকু করছেন? ফটো সেশন করেন আর না করেন সেটি প্রশ্ন না, প্রশ্ন হচ্ছে বড় দল হিসাবে আপনাদের যে দায়িত্ব সেটি আপনারা কতটুকু পালন করছেন? আমরা যথেষ্ট আমাদের সাধ্য মতো আমরা চেষ্টা করেছি। আমরা দীর্ঘ 14 বছর ধরে আমরা ক্ষমতার বাইরে, আমরা অত্যাচারে হাজার হাজার মামলার আমাদের আসামি, লক্ষ লক্ষ কর্মী আমাদের আসামি, তারপরেও আমরা আমাদের সাধ্য প্রত্যেকটি জেলাতে, আমি তো উদাহরণ দিলাম, আমাদের ড্যাব থেকে শুরু করে পিপি থেকে সংগ্রহ করা, পিপি বিতরণ থেকে শুরু করে ঢাকা শহরে কত জায়গায় দেখেন কি আপনার সাবান আছে। আমরা ঢাকাতে কতগুলি হসপিটাল, ঢাকার বাইরেও আমরা পিপি সরবরাহ করেছি যখন পিপি সংকট ছিল। এটা আমাদের জিয়া রহমান বলছে যে তার থেকে দাঁড়াতে হবে, বিতরণ করেছি এবং মানুষকে সচেতন করার চেষ্টা করেছে। এবার আমি মূল কথায় আসি, পৃথিবীর অন্যান্য দেশের সাথে আমার দেশে আমি তুলনা করব না, কিন্তু আমার একটা সুবিধা ছিল। চীনে যখন সংক্রমণ শুরু হয়েছে, তারপরে আমেরিকা, ব্রিটেন, ইটালি, ইউরোপে শুরু হয়েছে, আমার দেশে কিন্তু অনেক পরে এসে আমাদের টেস্ট করার পর, করলে তারও আগে ধরা পড়তে পারতো, টেস্ট করার পরে 8ই মার্চ আমাদের এখানে ধরা পড়লো। এরপরে আমরা তো প্রথমে সিদ্ধান্ত নিতে পারতাম, চীন থেকে যারা আসবে তাদেরকে আপনি কোয়ারেন্টাইন নিয়ে যেতেন। আপনি শুধুমাত্র একমাত্র ইটালি থেকে যারা এসেছে ডেলি 5,000, 10,000, 2,000 যারা সেগুলি আপনি কোয়ারেন্টাইন নিয়ে যেতেন। আর ওই মিডল ইস্ট বলেন, আমেরিকা বলেন, অন্যান্য দেশ তখন সংক্রমিত হয় নাই, তাদের এখানে রাখার কোনো দরকার ছিল না, কোয়ারেন্টাইন দরকার ছিল, টেস্ট করে আপনি ছেড়ে দিতে পারতেন। তার এই যদি আপনি এইগুলি রাখতেন এবং তারপর যখন সংক্রমণ শুরু হলো কোথায়,
ঢাকা, নারায়ণগঞ্জ এবং গাজীপুর, আপনি এই 3টি জায়গায় আপনি আটকাতেন। আপনি যখন কোয়ারেন্টাইন করার, যখন আপনার লকডাউন করার দরকার ছিল না সারা দেশ, তখন আপনি সারা দেশ লকডাউন করলেন। এই ধান কাটার সিজন, এই ধান কাটার সময় সারা দেশ কি অনেক কখনো বৃষ্টি, লকডাউন হয়েছে হাবিব ভাই? নাটোর দিক থেকে যে জয়পুরহাট বিভিন্ন জায়গায় ধান কাটা হাবিব ভাই, সারা দেশ কি কখনো লকডাউনে ছিল? হয়ই নাই। লোক ছিল না, ধান কাটার সিজন, তার ধান কেটেছে। আমার কথা হলো যে সরকার পলিসি যদি নিত, শুধু চীন এবং ইরাক, ইটালি থেকে যারা এসেছে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ইটালি গিয়েছিলেন যখন সংক্রমণ শুরু হয়েছিল, তার মানে 1-2 দিন আগে পরে এরকম হয়। আমাদের রবিউল ভাই ভালো করে জানবেন, বাপ্পি একসময় ছাত্রলীগের নেত্রী ছিল, অ্যাডভোকেট বাপ্পি এমপি ছিল। বাপ্পি মারা গেল, আমি শুনলাম যে বাপ্পির কি হয়েছে, বাপ্পিকে দেখি না, বলে খুব জ্বর হয়েছে, ওর খুব খারাপ অবস্থা, বমি করতে, জ্বর হয়েছে। এরপরে বললো যে কোথায় আছে, আইসিইউতে আছে। কেন, বাপ্পি এত একটা স্বাস্থ্য ভালো। এর কয়েকদিন পরে শুনলাম যে বাপ্পি মারা গেছে। বাপ্পি মারা গেছে কেন? ও জ্বর হয়েছিল, অজ্ঞাত রোগ। কিন্তু বাপ্পি কিন্তু তার আগে চীনে গিয়েছিল, এই যে সংক্রমিত হয়ে আসছিল। আমার মনে হয় যে আসলে আমাদের উচিত ছিল, আমাদের যে মইদুল ভাই যে কথাটা বললেন, আমরা সবাই জানি এখানে ঘনবসতিপূর্ণ এলাকা, একটা বাসায় 3 জন 5 জন করে থাকে। তারপরে আপনার একটা বাথরুম ব্যবহার করে 10-15 জন, একটা রান্নার ব্যবস্থা করে, চুলা ব্যবস্থা করে 4-5টা ফ্যামিলি। আপনি আজকে এই যে বিভিন্ন জায়গায় আপনি লকডাউন দিচ্ছেন, আঞ্চলিক ভিত্তিতে আপনি দিচ্ছেন, আপনি টেস্ট করে লকডাউন আপনি দিবেন, আরো বেশি মানুষ সংক্রমিত হবে। আজকে বাংলাদেশে যে কথাটা মাত্র কয়েকজন ব্যক্তির কাছে আপনারা জিম্মি হয়ে গেলেন, কয়েকজন গার্মেন্টস মালিকদের কাছে, তারা আজকে এমপি, তারা মন্ত্রী, তারা মেয়র, আজকে তারা কি করলো, সরকার সর্বপ্রথম প্রণোদনা ঘোষণা করলো, তারপরে তারা কিন্তু গার্মেন্টস খোলা রাখলো। সরকার জানে না, স্বরাষ্ট্রমন্ত্রী জানে না, বাণিজ্য মন্ত্রী বললেন, গার্মেন্টস মালিকেরা বললেন, হাত লক্ষ লক্ষ মানুষ পায়ে হেঁটে চলে আসলো। কিভাবে আসলো? আবার 2 দিন পর তারা ফিরে গেল। এই যে আসলো এবং গেল, সংক্রমণ সৃষ্টি হলো। তারপরে আপনার চিন্তা করেন, আজকে খালি মানুষকে দোষ দিলে হবে না। আপনার মানুষের কাছে ঘরে খাদ্য নাই, সরকারের পক্ষ থেকে খাদ্য দিয়েছে একদিন, একটা ইউনিয়নে ধরেন 2000 বা 1200-1300 লোককে দিয়েছে, টোটাল এ পর্যন্ত 10 কেজি করে চাউল, তার সাথে গমও নাই, আটা না, তেলও নাই, তাই কি সারাদিন চলে? মানুষ তো বের হয়, মানুষের পেটে যখন ক্ষুধা লাগবে, মানুষ তো বের হবে। কিন্তু আমরা যদি বলতাম, রবিউল ভাইকে আমি বলবো যে যারা প্রধানমন্ত্রী তো বলতেন, 12 বছর ধরে আওয়ামী লীগ রাষ্ট্রীয় ক্ষমতায়, আওয়ামী লীগের আমি জানি, আমার এলাকায় আমি জানি, আওয়ামী লীগের অনেক নেতা, এমপি, মন্ত্রী, উপজেলা চেয়ারম্যান, মেয়র, ইউনিয়নের চেয়ারম্যান, মেম্বার, কাউন্সিলর, তারা কোটি কোটি টাকার মানুষ হয়েছে অনেকেই। সবাই আমি বলবো না, অনেকে কোটি কোটি টাকার মানুষ হয়েছে। যদি প্রধানমন্ত্রী বলতেন আমার সরকারের পক্ষ থেকে কোনো ত্রাণ দিতে পারবো না, তোমরা 1 বছর দল মত নির্বিশেষে সাধারণ মানুষকে ঘর থেকে বেরোত দেও না, তোমরা খাবার পৌঁছে দাও। আমার মনে হয় যে 1 বছর পর যদি প্রধানমন্ত্রী জিজ্ঞাসা করতো তোমাদের কি অবস্থা, 2-1 জন বাদে সবাই বলতো না, প্রধানমন্ত্রী, মানে প্রধানমন্ত্রী, আমরা আরো 1 বছর চালাতে পারবো, এত টাকা আছে এদের কাছে। কিন্তু সরকার কি করলেন, জি হাবিব ভাই, সংযোগটি একটু সমস্যা করছে, পরে আপনার কাছে আসবো। আরেকবার যেতে চাই ডক্টর মহিউদ্দিন আহমেদের কাছে। মহিউদ্দিন আহমেদ, এর আগের আলোচনা আপনি যেটি বলছিলেন যে জনসচেতনতা অনেকটা নিজের উপর নির্ভরশীল, তেমনটাই দেখা যাচ্ছে। তো সেই জায়গাতে যদি আমি আপনাকে প্রশ্নটি এভাবে করতে চাই, বাংলাদেশের স্বাস্থ্য খাতের কথাও আপনি বললেন, তো স্বাস্থ্য খাতের অবস্থা এই করোনা পরবর্তী, আগেই তো আমরা মোটামুটি জানি যে কীরকম একটি অবস্থা। তো এই জায়গাটাতে জনসচেতনতারও কিছুটা প্রয়োজন রয়েছে কিনা? হ্যাঁ, জনসচেতন করার জন্য যেরকম তৎপরতার প্রয়োজন রয়েছে, নিজেরা জনগণ সচেতন হবে বৈশ্বিক অবস্থা দেখে, সেরকম কোনো প্রয়োজনীয়তাও রয়েছে বলে আপনি মনে করেন কিনা, জনাব মহিউদ্দিন আহমেদ? না, স্বাস্থ্য খাতের ব্যাপারে তো আমি বললাম, এখন এখানে সচেতনতার ব্যাপার না, পাবলিক মানি ইজ বিং ইউজড আমাদের হেলথ সেক্টরে, তাই না? এখন সরকারি ব্যবস্থাপনায় যে চিকিৎসা ব্যবস্থাটি আছে, সেটাতে সবসময় অভিযোগ ছিল এখানে সার্ভিস পাওয়া যায় না, এখানে অনেক দুর্নীতি আছে, এই অভিযোগগুলো ছিল। তারপরও সস্তায় অথবা বিনা পয়সায় চিকিৎসা সেবা পাওয়ার জন্য মানুষ সরকারি হাসপাতালগুলোতেই যেত, এবং একদম তৃণমূল পর্যায়ে বলেন, ইউনিয়ন, উপজেলা পর্যায়ে তো এই সরকারি হাসপাতালগুলি ছিল ভরসা। কিন্তু এর পাশাপাশি আমরা দেখলাম যে প্রাইভেটাইজেশন অফ হেলথ সার্ভিসেস, এটা গত কয়েক দশক ধরে এটাকে প্যাট্রোনাইজ করা হয়েছে, এবং আমাদের সরকারি হাসপাতালেরই বা কলেজেরই অধ্যাপক সাহেবরাই এই সমস্ত মানে ব্যক্তি খাতের যে স্বাস্থ্য ব্যবস্থা আছে সেগুলিতে তারা যান, অর্থ উপার্জন করেন, সবই আছে ঠিকই, কিন্তু
যারা একটু, এটা আমার অবজারভেশন, আমি দেখছি যারা একটু সচ্ছল তারা সাধারণত এই প্রাইভেট সেক্টরে চিকিৎসা নিতেন, এবং সাধারণ মানুষও বেশিরভাগ ক্ষেত্রেই তাদের যে স্বাস্থ্য খাতের যে বাৎসরিক ব্যয় তার বড় অংশটাই হচ্ছে তার নিজের। এখানে স্টেটের পার্টিসিপেশনটা অত বেশি না। আর যাদের অনেক বেশি ক্ষমতা তারা তো হাঁচি কাশি দিলেই বিদেশে চলে যান, তাদের জন্য সমস্যা না। কিন্তু এবার আমরা দেখলাম যে এই প্রাইভেট সেক্টরটাও যে কত নাজুক, কত ভঙ্গুর, সেখানে কোনো ব্যবস্থাই নেই, এবং তারা এত আতঙ্কিত হয়ে গেছে যে তারা নিজেদের আত্মরক্ষা করতে গিয়ে তারা রোগীদেরকে ফিরিয়ে দিচ্ছে। এবং আমরা অহরহ এই ঘটনাগুলো শুনছি যে রোগী এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে যাচ্ছে, চিকিৎসা পাচ্ছে না, করোনা টেস্টও করতে পারছে না। এটা একটা অসহনীয় অবস্থা। আমার মনে হয় না এই ধরনের সিচুয়েশন শিল্পোন্নত দেশগুলোতে হয়েছে, সেখানে নানান রকমের অব্যবস্থাপনা আছে, কিন্তু হাসপাতাল ফিরিয়ে দেবে এবং পথে মারা যাবে এরকম কেস সেখানে থাকতে পারে, কিন্তু আমাদের এখানে তো প্রতিদিনই অভিযোগগুলো পাচ্ছি। সুতরাং এইটা একেবারে, আমার খেয়াল আছে বেশ অনেক বছর আগে টিআইবির একটা রিপোর্টে বলা হয়েছিল যে স্বাস্থ্য খাতে বেশি দুর্নীতি হয়। এর আগে তারা একটা রিপোর্ট দিয়েছিল যে শিক্ষা খাতে বেশি দুর্নীতি হয়। এলজিআরডি সম্বন্ধে এরকম বলছে। যখনই এ ধরনের রিপোর্ট আসে তখনই ওই সংশ্লিষ্ট দপ্তর বা মন্ত্রণালয় থেকে বলা হয় যে এটা আমরা মানি না, এটা ভুল তথ্য, এটা মিথ্যা তথ্য, এটার স্যাম্পল বেসিস কি, ইত্যাদি ইত্যাদি। এটা ডিনায়াল ছিল সবসময়। কিন্তু এখন তো আমরা দেখছি এগুলো যে এর একটা কিউমুলেটিভ ইম্প্যাক্ট, বহুদিনের জমে থাকা জঞ্জাল, তার থেকে এখন দুর্গন্ধ বেরোচ্ছে। আমাদের স্বাস্থ্য খাতটা একেবারেই ভেঙে পড়েছে। আমি শুধু একটা কথা বলবো, 3টা সংগঠন আছে এখানে। একটা তো আছে বলবো যে মাদার অর্গানাইজেশন বলবো, বিএমএ। আরেকটা হচ্ছে, আর 2টা হচ্ছে দলীয়, সাচিব আর ড্যাব। এই 3টে অর্গানাইজেশনের নেতারা এখন কোথায়? তারা কি বলবেন? তারা তো দিন কি করেছেন? মানে এই প্রশ্ন তো জনগণ একদিন করবে। এই স্বাস্থ্য ব্যবস্থা দেখভাল করার দায়িত্ব কাদের ছিল? এটা তো আপনাদেরই ছিল, আপনারা তো করেননি। আপনারা চিকিৎসা ব্যবস্থা যখন যারা সরকারে থাকে তার পক্ষে কাজ করেছেন, চিকিৎসা ব্যবস্থাকে দলীয়করণ করেছেন, দলীয় বিবেচনায় অনেক জায়গায় নিয়োগ দিয়েছেন। তো সুতরাং তার ফল হারে হারে এখন আমরা পাচ্ছি। এখনো যদি আমাদের চোখ না খুলে, আমরা যদি নিজেদের আত্মসমালোচনা না করি, এবং আমরা যদি এগুলো কারণ খোঁজার চেষ্টা করে এবং সমাধান খোঁজার চেষ্টা না করি, আর শুধু যদি আমরা করি, কি বলে, অনেকটা ওই মতন যে সাফাই গাওয়ার চেষ্টা করি, তাহলে তো হবে না। এগুলো এগুলো থেকে আমাদের শিক্ষা নিতে হবে। আমি জানি না এই সমস্যাটা কত দূর গড়াবে, কোনো ফোরকাস্ট করা যাচ্ছে না, কারণ আমাদের পিকটা কখন, এই জি সংখ্যাটা কত হাজার হবে বা লাখ হবে কিনা এটাও বলা যাচ্ছে না, কারণ সবকিছু এখন আনসার্টেন। আমরা অনেকগুলো অ্যাজাম্পশন নিয়ে কথাবার্তা বলছি। জি সংকট আরো। ধন্যবাদ আপনাকে, আমাদের সঙ্গে থাকবেন, আরেকবার আসার চেষ্টা করব। ওবায়দুল মুক্তাদি চৌধুরী এমপি, আমি একটি বিষয়ে দৃষ্টি আকর্ষণ করতে চাই যে বেসরকারি হাসপাতাল কিংবা প্রাইভেট ক্লিনিকগুলোর কথা বলা হচ্ছিল, বারবারই কিন্তু সরকারি তরফে এই নির্দেশনাগুলো দেওয়া হচ্ছিল যে যে কোনো রোগী চিকিৎসা নিতে গেলে তাকে চিকিৎসা দিতে হবে। বেসরকারি হাসপাতালগুলোকে কোভিড হাসপাতালের রূপান্তর করে কিছু হাসপাতালকে কোভিডের রোগীদের চিকিৎসা দেওয়ার কথা বলা হয়েছে। নানা অভিযোগ কিন্তু উঠেছে যে সরকার তো এই চিকিৎসা সেবাগুলো বিনামূল্যে দিচ্ছে, কিন্তু কোভিড হাসপাতাল যেগুলো বেসরকারি তারা উচ্চ মূল্য নিচ্ছেন, এরকম অভিযোগও রয়েছে। তো এই যে বছরের পর বছর বেসরকারি হাসপাতালগুলো মুনাফা করে গেল, এখন এই সংকটকালে তারা পিছিয়ে গেছে, রোগী সেবা তো দিচ্ছেই না, ক্ষেত্র বিশেষে তাদের যারা কর্মকর্তা কর্মচারী আছেন চিকিৎসক তাদের বেতন ভাতাও দিচ্ছে না, এরকম অভিযোগও রয়েছে। এই জায়গাটাতে আপনি একটু আলোচনা করবেন কিনা মাননীয় এমপি? আমি মনে করি আপনি আপনি ঠিক কথাই বলেছেন। আপনি যেমন দেখছেন আমিও এটা দেখছি। আমি না, শুধু সারা দেশের মানুষ এটা দেখছে যে বেসরকারি হাসপাতালগুলো দায়িত্ব পালনে যে যে দায়িত্ব তাদের পালন করা উচিত ছিল সেভাবে তারা দায়িত্ব পালন করছেন না, এবং অনেকাংশেই তারা দায়িত্ব পালনে ব্যর্থতা নয়, শুধু অনীহ প্রকাশ করছেন। সুতরাং এই এই বিষয়গুলোকে লক্ষ্য করি আমাদের এই বর্তমান বাজেটে 2020-21 বাজেটে আমাদের স্বাস্থ্য খাতে সেইভাবে সাজানো বরাদ্দ থাকা উচিত, যেটা আপনার যাতে নতুন করে স্বাস্থ্য খাতটাকে মজবুত করে রাখা যায় এবং এবং আরো মজবুত করে গড়ে তোলা যায়।
তো স্বাস্থ্য খাতের এখানে একটা ব্যর্থতা তো নিশ্চয়ই আছে। বেসরকারি স্বাস্থ্য খাত তো আপনি ঢাকা শহরে তো ভালো দেখছেন, আপনি মফস্বলের অবস্থা জানেন না। মফস্বলে যে স্বাস্থ্য খাতে যে সমস্ত আপনার তথাকথিত হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার ইত্যাদি যে ক্লিনিক এগুলা যে আছে সেগুলোর অবস্থা খুবই খারাপ। আপনি বলতে পারেন যে আপনারা কি করছেন? আমরা আমাদের মতো করে চেষ্টা করি, কাজ করার জন্য চেষ্টা করি, কিন্তু নানান রকমের ইন্টারেস্ট গ্রুপ কাজ করে এবং সেই ইন্টারেস্ট গ্রুপগুলো খুবই শক্তিশালী। যেমনি ভাবে গার্মেন্টস সেক্টরের ইন্টারেস্ট গ্রুপগুলা খুবই শক্তিশালী, এই সেক্টরেরও যেখানে বেসরকারি পর্যায়ে যারা কাজ করে তারা খুবই শক্তিশালী। তাদেরকে সরকারি লোকেরা তাদেরকে হাত দিতে পারছে না। তবে আমি অনুরোধ করব সরকারকে এবং দেশবাসীকেও সেই সাথে, যে আসুন আমরা সকলে মিলে এই বিষয়টাকে একটু মানে আমাদের নজরে নেই, নজরে নাই শুধু আমাদের একটা নিজস্ব একটা ব্যবস্থাপনা গড়ে তোলার চেষ্টা করি, এবং যাতে সকলে মিলে আমাদের স্বাস্থ্য খাতটাকে মজবুত করা যায়। একটা শিক্ষা পেলাম, শিক্ষার অবশ্য শেষ হয়নি। আমরা 1 লাখ ছাড়িয়ে যাব আর মাত্র 2-4-5 দিনের ভিতরে বা 10 দিনের ভিতরে আমরা 1 লাখ ছাড়িয়ে যাব সংক্রমণের অবস্থা, এবং মৃতের সংখ্যা হয়তো আরো কয়েকশো এর মধ্যে বেড়ে যাবে। সেটার চেয়ে বড় কথা হলো যে আমাদের ব্যর্থতাটা কোথায় কোথায় সেটা এখন পরিস্ফুট, চিহ্নিত করে এই ব্যবস্থা ব্যর্থতা নেওয়া উচিত। ধরে জি, আমাদের মাননীয় কাজ এমপি, আপনাকে করতে হবে। অসংখ্য ধন্যবাদ। যুক্ত হতে চাই হাবিব ভাইয়ের সঙ্গে। হাবিব ভাই, এর আগের আলোচনা আপনার কাছ থেকে আমরা শেষ কথাগুলো শুনতে পারিনি, যদি একটু বলতেন কি বলতে চাচ্ছিলেন আসলে আপনি। হাবিবুর রহমান হাবিব। ভেঙে পড়ার কি আছে? আর স্বাস্থ্যকর বাজেট দিয়ে আপনি কি করবেন? আপনি যে বাজেট আপনার আছে, এই বাজেটে তখন একটা 37 লক্ষ টাকা দিয়ে একটা ডেন্টাল চেয়ার কোনো 49,000 টাকা দিয়ে আপনি 50,000 টাকা দিয়ে, সেক্ষেত্রে সে আপনার কি আপনার সরকারি যে সমস্ত হাসপাতালগুলি আছে, ওখানে কোনো মানুষ কি চিকিৎসা নিতে যায়? একজন মানুষ যায় না, গরিব মানুষ যায়। মানুষের সামনে একটা ভদ্রলোক, কোন টাকাওয়ালা, কোন মন্ত্রী, কেউ সরকারি হাসপাতালে যায়? এই যে এখন যারা মারা যাচ্ছেন বিভিন্ন জায়গা থেকে, তারা কি কেউ সরকারি হাসপাতাল থেকে মারা যাচ্ছেন? সরকারি এমপি মন্ত্রীরা এবং যারা আরো সিএমএস যারা যাচ্ছে, তারা সরকারি হাসপাতালে তারা যাচ্ছে না। সরকারি হাসপাতাল কেন যাচ্ছেন? তাদের বিশ্বাস নেই। আমি একটা সাধারণ মানুষ। হাবিব ভাই, এটা কি শুধু এখনই যাচ্ছে না নাকি আগে যেত? কথাটা তাকে তলায় পড়ছিলাম, আমি সরকারি হাসপাতাল যাইনি, বেসরকারি। আমি আরো 2 বার আহত হয়েছিল ইলেকশন মধ্যে, আমি সরকারি হাসপাতাল যাইনি। কেন যাইনি? আমার মতো গরিব মানুষ একটা তাও মিটাতে পারি না সেখানে। তো এই জন্য বেসরকারি হাসপাতালের আজকে যে ট্রিটমেন্ট গুলো তারা করছে না, এটা অমানবিক। আজকে ডাক্তার, সব ডাক্তারকে আমি বলবো না, ডাক্তাররা যদি মানুষ না হয়, ডাক্তারও বাঁচবে না, আমরা বাঁচবো না। হ্যাঁ, তবে এখানে আমি একটা কথা বলতে চাই, সেটি হলো যে এই ডাক্তারদের যে পিপি নিয়ে, যে মাস্ক নিয়ে যে কেলেঙ্কারি যারা করেছে, এর কারণে ডাক্তার প্রথমে ভয় পেয়ে গেছে। এই নকল পিপি, 2 নম্বর পিপি, 1 নম্বর দাম নিয়ে 2 নম্বর পিপি কারা সাপ্লাই দিয়েছে? বিএনপিকে সাপ্লাই দিয়েছে, আওয়ামী লীগের লোকেরা সাপ্লাই দিয়েছে। আজকে সরকারি সমস্ত হাসপাতাল কারা? ওকে খুঁজে দেখেন, ওখানে সমস্ত লোক, ম্যাক্সিমাম লোক ওখানে আওয়ামী লীগের জি লোকেরা। হাবিব ভাই, ধন্যবাদ। সময় খুব হাতে বেশি নাই, একটু মহিউদ্দিন আহমেদের সঙ্গে যুক্ত হতে চাই। জনাব মহিউদ্দিন আহমেদ, আমরা শুরুতে যে আলোচনাটা দিয়ে শুরু করেছিলাম যে সংকটকালে রাজনীতিবিদদের ভূমিকা, শেষে আমি এটাই বলতে চাই যে সকল সংকটে রাজনীতিবিদরা এগিয়ে নেবেন এবং রাজনীতিবিদদের উপরে আমরা ভরসা করব, ভরসা রাখতে পারবো, সেই প্রত্যাশা দিয়ে আমি শেষ করব। জনাব মহিউদ্দিন আহমেদ। না, রাজনীতিবিদরাই তো দেশটা চালান, জি। দেশটা তো অন্য কেউ চালায় না। তো সুতরাং যদি কোনো ভালো কাজ হয় তার কৃতিত্ব রাজনীতিবিদদের দিতে হবে, যদি কোনো ব্যত্যয় ঘটে তার দায়ও রাজনীতিবিদদেরকে নিতে হবে। এই মন মানসিকতা রাজনীতিবিদদের থাকতে হবে। সমালোচনা তো অবশ্যই হবে, ব্যত্যয় হলেই সমালোচনা হবে। ভালো কাজের কথা তো মানুষ বলবে না, মানুষ মনে করে এটা করাটা সরকারের দায়িত্ব, এবং সরকার চালায় রাজনীতিবিদরাই। কিন্তু রাজনীতিবিদদের মধ্যে আগের জেনারেশনের রাজনীতিবিদ আর এখনকার রাজনীতিবিদদের মধ্যে আকাশ পাতাল পার্থক্য। এখন রাজনীতিবিদরা হচ্ছে পার্ট টাইম রাজনীতিবিদ আর হচ্ছে ফুল টাইম ব্যবসায়ী, বেশিরভাগই তাই। বিভিন্ন জরিপে তাই বলছে, কতগুলো সংসদে আমরা তাই দেখেছি যে সেখানে সত্যিকারের রাজনীতিবিদের সংখ্যা বা যারা রাজনৈতিক ওরিয়েন্টেশনের মধ্য দিয়ে এসছেন সংসদীয় ব্যবস্থায়, তাদের সংখ্যা দিন দিন কমছে। আর যারা হুটহাট করে টাকা দিয়ে নমিনেশন বাণিজ্যের মাধ্যমে চলে এসছেন, তাদের সংখ্যা দিন দিন বাড়ছে। বিভিন্ন
বিজনেস গ্রুপ, বিজনেস হাউস, তারা পার্লামেন্টে তাদের প্রতিনিধি পাঠাচ্ছেন, তাদের লোক দিচ্ছেন। তো এই হচ্ছে অবস্থাটা। সুতরাং এইভাবে তো আমরা তো এখন বলতে পারি না যে রাজনীতি আগের মতন আর নেই, এবং রাজনীতির ট্রান্সফরমেশন হচ্ছে, আমাদের জাতীয় সংসদেরও ট্রান্সফরমেশন হচ্ছে। এর মাধ্যমে আমরা কি করতে পারি? আমরা জানি যে আজকে যিনি রাজনীতি করছেন বা যারা সরকারে আছেন, মানে যে দল সরকারে আছে বা যারা সরকার চালাচ্ছেন, তারা আগে ছিলেন না, এখন আছেন, বা আজকে আছেন, কালকে থাকবেন না, আরেক দল আসবে। কিন্তু রাষ্ট্র ব্যবস্থাটা তো পার্মানেন্ট ব্যবস্থা। জি আমাদের স্বাস্থ্য বিভাগ তো এটা পার্মানেন্ট বিভাগ। জি আমাদের জনাব হাসপাতাল। মহিউদ্দিন আহমেদ, ধন্যবাদ। আমি খুব অল্প কথা, ওবায়দুল মুক্তাদির চৌধুরী, আপনি যদি শেষ কথা কিছু বলতে চান, একেবারে অল্প কথায়। মাননীয় এমপি, আপনি যদি শেষ কথা কিছু বলতে চান, একেবারেই অল্প সময় আছে আমার হাতে। হ্যাঁ, আমি এটুকু বলেছি, আমি এটুকুই বলবো যে আমরা আমরা দেশটা যেহেতু আমাদের, আমরা সকলেই যেহেতু এখানে একই পরিস্থিতির মোকাবেলা করছি, একই পরিস্থিতিতে বসবাস করছি, তো সকলকে মিলে কাজ করতে হবে। ব্লেম গ্লেম গেমের দিকে না যেয়ে সকলে মিলে কাজ করতে হবে। আমাদের উপলব্ধি করতে হবে যে এটা বিরোধী দলের শত্রুতামি নয় বা সরকারি দলের ব্যর্থতা নয়, সকলের সামগ্রিক ব্যর্থতা। এই জি, সামগ্রিক ব্যর্থতা থেকে সম্মিলিত কাটিয়ে প্রচেষ্টা ওঠার আমরা এই জন্য করোনা সংকট এবং যে কোনো সংকট মোকাবেলা করব রাজনীতিবিদদের হাত ধরে, সেই প্রত্যাশা করছি। আপনাদের তিনজনকেই অসংখ্য ধন্যবাদ। দর্শক, আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়। দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।